ওয়েলকাম টু চলনবিল। বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও বড় বিল নাটোরের চলন বিল, কিন্তু এখানে এক শ্রেণীর মানুষ বসবাস করে যাদের খোঁজ কেউ রাখে না। বাচ্চারা অসুস্থ হলে কিভাবে? লোক হয়ে যারা কোনো জায়গায় যাবে। অসুস্থ হলে কিভাবে? যদি হয় না, যদি নৌকা ঘাটে থাকে তো যাবার পরে না পারলি না। আপনারা আবার আসেন ভাই, আপনারা না আসলে তো আমার কামাইও বলে বলুন নয়, আপনারা একটু গুনো আসেন। তাদের সংগ্রামের কথা কেউ বলে না। জীবনযাপন কি খায়, কিভাবে চলে, সেটাও অনেকেরই অজানা। বছরের 5 থেকে 6 মাস পানিতে ডুবে থাকা এই গ্রামগুলোর মানুষ যেন ভারী বৃষ্টিপাত, নদী ভাঙন, বন্যার পানির সঙ্গে যুদ্ধ করেই টিকে আছে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো চলন বিলের গ্রাম ও গ্রামীণ জীবনযাপন। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দ্বীপের মতো বাড়িঘর, কিন্তু কোনো রাস্তা নেই। অনেক মানুষই দেখতে চেয়েছিলেন তারা কিভাবে বসবাস করে। একদম চারিদিকে পানি থই থই করে, এই যেন এক বন্দি দশা। আমার বাড়ি আবার ডেলিভারি হওয়ার পর মনে করেন যে আমি রাস্তায় যা 1-1.5 ঘন্টা দাঁড়া রইলাম, থেকে গাড়ি পেলাম না, পরে রাত হয়ে গেল অনেক, আবার বাচ্চা চলে এলাম বাড়িতে এসে বসে রইলাম ফিরে আল্লাহ আল্লাহ হরে আন আল্লাহ। পরে সে সকালে হসপিটালে নিয়ে যা ভর্তি হইলাম। তো এবার বলি আপনারা এখানে কিভাবে ঘুরতে আসবেন। বাস কিংবা ট্রেন দুইভাবেই প্রথমে আসতে হবে ভাঙ্গুড়ায়, এরপর ভাঙ্গুড়া থেকে আসতে হবে চর ভাঙ্গুড়া ঘাটে। ঘাটে আসতে জনপ্রতি 15 থেকে 20 টাকা ভাড়া লাগবে। এরপর ঘাট থেকে নৌকা রিজার্ভ করে রওনা দিতে হবে তিলসার উদ্দেশ্যে। আচ্ছা, এখন চলে আসছে হচ্ছে আমাদের এই ঘাটের নাম কি কাকা? এটা হচ্ছে চরভাঙ্গুড়া ঘাট। চর ভাঙ্গুড়া, হ্যাঁ, গুমানি নদী। গুমানে নদীতে চলে আসছি। এইখান থেকে আমরা প্রথমে আসছি ভাঙ্গুড়া, এরপরে আসছি হচ্ছে চর ভাঙ্গুড়াতে। আমাদের হচ্ছে এই কাকার নৌকাটা আর কি ভাড়া করলাম 700 টাকা দিয়ে, ঘুরিয়ে যতক্ষণ 1-1.5 ঘন্টা যায় লাগে না কেন। কাকার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। 01741 হ্যাঁ, 5471 86। আচ্ছা কাকা বেশ ভালো মানুষ, আপনারা চাইলে কাকার থেকে নৌকা ভাড়া করতে পারেন। তো চলুন যাওয়া যাক আমাদের আর কি চলন বিলের দিকে আমরা যাই। আমাদের দুপুরে কিছু খাওয়া হয়নি, তাই নৌকায় ওঠার আগে রুটি, কলা আর কিছু হালকা নাস্তা কিনে নিলাম, কারণ সামনে যে যাত্রা তা কতক্ষণ চলবে কে জানে। এরপর শুরু হলো আমাদের আসল নৌযাত্রা। নৌকা চলতে শুরু করতেই জমে উঠলো বন্ধুদের আড্ডা, হাসি ঠাট্টা আর গল্প। চারপাশে শুধু পানি আর পানি, তার মাঝে নৌকায় বসে প্রিয় মানুষের সঙ্গে এমন সময় কাটানোর আনন্দটাই যেন অন্যরকম। শুধু আমরা কেন, আপনারাও যদি কয়েকজন ভ্রমণ পাগল বন্ধুকে নিয়ে চলে আসেন চলন বিলে, দেখবেন এই পানির রাজ্যে কিছুটা সময় কাটালেই মনটাও আনন্দে ভরে উঠবে। ব্যস্ত জীবনে সব ক্লান্তি ভুলে এই যাত্রার প্রতিটা মুহূর্তই খুব বেশি উপভোগ করতে পারবেন। টাঙ্গুয়ার হাওড়ও ঘুরে আসলাম, আবার নাটোরে এসে চলন বিল ঘুরতে আসছে। মানে টাঙ্গুয়ার হাওড় ঘুরে তো একরকম ফিলিংস ফিল পাচ্ছে মানে আসলে। আর এখানে অন্যান্য মানুষ যারা আছে তারা সবাই ছাউনি দেওয়া নৌকা ভাড়া করছে। আমরা 4 জন বান্দা যারা আছি হচ্ছে এই খোলা আকাশের নিচেই একদম মানে প্রকৃতির একটা রিয়েল ভিউ নেওয়ার জন্য আমরা আর কি একদম খোলা নৌকা ভাড়া করছি। তো আমাদের নৌকা ভাড়া লাগছে হচ্ছে ঘুরিয়ে নেবে মোটামুটি 700 টাকার মতো লাগছে, যদিও বেশি, কারণ আমরা আসছি আজকে শুক্রবার। তো শুক্রবারে আপনারা তো জানেনই যে সবকিছুর ভাড়া আসলে ডাবল হয়ে যায়। তো এই ক্ষেত্রে আসলে ভাড়াটাও একটু বেশি, কিন্তু মানে ভাড়ার বিষয়টা পরে দেখা যাক। কিন্তু এই যে অনুভূতিটা, এই যে সৌন্দর্যটা, যে দেখুন চারিদিকে পানি আর এরকম ভাবে এক একটি গ্রাম, এই ওই একটা পাড়া, ওই একটা পাড়া, এই একটা পাড়া, মানে অনেকগুলো পাড়া। হ্যাঁ, এরকম বাদিয়ে আসলে এরকম ভাবে চলাফেরা করে এখানকার মানুষ। আর মূলত এনারা হচ্ছে 6 মাসের বেশি সময়, মানে 4 থেকে 6 মাসের একটা সময় এনারা হচ্ছে পানিতে বন্দি থাকে। মানে চারিদিকে এরকম ভাবে পারে, খুব বেশি পানি না, তবে ধান চাষের জন্য একদমই অনুপযোগী। আর বড় মৌসুমে এইসব ক্ষেতে সব জায়গায় আর কি ধান থাকে। তো আমরা আর কি এখন নৌকায় করে যাচ্ছি হচ্ছে এখানকার যে রেল স্টেশনটা আছে সেই রেল স্টেশনে।
এরপর আমরা নেমে পড়লাম বিলের নীল পানিতে। আমাদের নৌকার মাঝি বললেন এখানে নাকি পিচের রাস্তা, তাই এই জায়গাতেই আমরা গোসলের জন্য নামলাম। আমাদের নামিয়ে দিয়ে নৌকার মাঝি আরো দুইজন লোক চলে গেলেন তেল আনার জন্য, আর আমরা ততক্ষণে নেমে পড়লাম বিলের পানিতে। চারপাশের প্রকৃতি আর পানির সৌন্দর্য উপভোগ করতে ভালোই লাগছিল। ওয়েলকাম টু চলন বিল। হ্যালো গাইস, আমরা আসছি চলন বিলে। আর এখন চলন বিলের একটা বিস্তীর্ণ একটা জায়গায় আর কি, জলাধারে আর কি আমরা গোসল করছি দুই ভাই। বিষয়টা আসলে সেই সেই ফিল আর কি, এমন ফিল খুব একটা পাওয়া যায় না। দেখ আমরা টাঙ্গুয়ার হাওড়ে গিয়েও এরকম গোসল করছিলাম। আমরা কিন্তু 4 জন আসছি, হ্যাঁ আমরা 2 জনে কিন্তু শুধু গোসলে নামছি। যাই হোক, অনেক ভালো লাগছে যে আসলে। আর আমাদের যেখানে নামাই দিছে এটা হচ্ছে একদম পিচের রাস্তা, যতটুকু মনে হচ্ছে রাস্তার উপরে আছি। হ্যাঁ, রাস্তার উপরে আছি, যার কারণে আসলে খুব একটা কষ্ট হচ্ছে না এখানে দাঁড়িয়ে থাকতে। একদমই রাস্তা হাঁটাহাঁটি করি। হ্যাঁ, হাঁটছিই তো। এই রাস্তা কোন দিক গেছে? এইদিকে মনে হয় না চাচা? চাচা, এই রাস্তা কোন দিকে? এইদিকে নাকি? ও আচ্ছা, সোজা যাবো। এই রাস্তা হচ্ছে এই সাইড দিয়ে। আমাদের নৌকার মাঝি ওইখানে নামাই দিয়ে হচ্ছে তেল নিয়ে আসতে গেছে আর কি। মাঝিদার হচ্ছে আশিক ভাইরা চলন বিলে ঘুরতে আসতে দেখছি। গোসল করবেন। অস্থির, জাস্ট অস্থির অস্থির। ঠিক আছে, আমাদের দুই ভাইয়ের মতো কারো পিনিক নাই। হ্যাঁ, এখানে কারো তেমন গোসল করতে দেখেও না, শুধু আমরা দুইজন। আমরা দুইজন গোসল করছি। তবে অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। আমার পছন্দের কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে সাদিক ভাই। সাদিক ভাই এই জায়গায় যদি আসতো তাহলে অদ্ভুতভাবে একটা বিশ্লেষণ করতো তিনি। আসলেই এক একজনের বাসনভঙ্গি এক এক রকম। ওনার যে ভিডিও আমি বারবার দেখে অবাক হই। সাদিক ভাইয়ের ভয়েস বলেন, তার বাসনভঙ্গি বলেন, তার প্রত্যেকটা শব্দ এত ভালো লাগে। মনে হয় যে আসলে কোনো কবি কাব্যের থেকে কপি করে এরকম কথা বললেও আসলে এত সুমধুর শোনা যায় না। তো আসলে তার মতো করে যদি বলতে হতো এই জায়গাটার বিশ্লেষণ, তাহলে অদ্ভুত সুন্দর। আমরা আবারও নৌকায় উঠে পড়লাম। এবার আমাদের গন্তব্য একটি পাড়া, যেখানে গিয়ে আমরা দেখাবো পানিবন্দির এই মানুষগুলো জীবনযাপন আসলে কেমন হয়। কত সুন্দর করে এখানকার মানুষ পোয়ালপালা দিয়ে বসবাস করে, অস্বাভাবিক সুন্দর। মানে যাবার পথে চোখে পড়লো ছোট ছোট দ্বীপের মতো পাড়াগুলো। পাড়ের ধারে বসে আছেন কয়েকজন মানুষ, হয়তো সারাদিনের ক্লান্ত সময়টা একটু গল্প আড্ডা করেই কাটিয়ে দিচ্ছেন তারা। মানুষ আসলে এমনই, যখন আমরা কোনোভাবে বন্দী হয়ে থাকি তখন বাইরের একজন মানুষের সঙ্গে দেখা হলেও ভালো লাগে, একটু কথা বলতে মন চায়। হয়তো এই মানুষগুলোর কাছে নৌকায় করে আসা বাইরের মানুষগুলো এক ধরনের আনন্দের উপলক্ষ। একটা বিষয় কি আপনারা লক্ষ্য করেছেন? প্রায় প্রতিটি পাড়াতে অসংখ্য নৌকা রাখা, কারণ এই নৌকাগুলোতেই তাদের প্রতিদিনের চলাফেরা, বাজার করা থেকে শুরু করে প্রয়োজনীয় কাজে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যমেই নৌকায়। আমাদের নৌকার মাঝিকে বললাম, কাকা আমাদের একটা পাড়া একটু ঘুরিয়ে দেখান। তিনি আমাদের তার নিজের পাড়াতেই নিয়ে গেলেন। আমাকে বললেন, এবার চলুন আমার পাড়াতে গিয়ে পানির মধ্যে আমরা কিভাবে বসবাস করি সেটাই আজকে দেখুন। এই সামনের এই পাড়াই তো আমরা আর কি ভাইদের পাড়ায় যাব এবং ভাইদের কেমন জীবন যাপন হয় সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। দেখুন, ইট দিয়ে খুব সুন্দরভাবে ব্লক টাইপের করে বাঁধা আছে আর কি গ্রামগুলো। আর এই যে এইভাবে ধান চাষ ছাড়া তো খুব একটা কোনো কিছু চাষ হয় না এদিকে। তো যার কারণে আসলে খড়গুলো এইভাবে গোয়ালপালা বলে আর কি, এইদিকে যতটুকু শুনলাম, তো গোয়ালপালা দিয়ে রাখা হয়েছে। মাগুরা কবরস্থান। আপনাদের গ্রামের নাম কি? মাগুরা। মাগুরা? হ্যাঁ, দিলপাশা মাগুরা গ্রামের নাম। মাগুরা, এটা কবরস্থান প্লাস মসজিদে। হ্যাঁ, মসজিদ, তারপরে মাদ্রাসা। মসজিদ মাদ্রাসা সবকিছু একসাথে। হ্যাঁ, সব একসাথে। ওই যে অনেক লোকজন আইসে পিকনিক করতেছে, ওনারা খাইতেছে, খাওয়া দাওয়া করার জন্য এখানে আর কি। হ্যাঁ, জায়গা আছে, বিশাল জায়গা আছে। আবার মানুষ জানাজা করবে, মারা গেলে উপরে সে জায়গা আছে, মানে মেলা জায়গা। সবকিছুর জন্য আলাদা আলাদা জায়গা। হ্যাঁ, জায়গা আছে। পরে ওই জায়গায় ঈদের মাঠ। মানুষ পরিবেশের সাথে না কোনো না কোনো ভাবে একগুলো খাপ খাইয়ে জীবন যাপন করে থাকে। তো আর কি কাকার সাথে কথা বলছিলাম। কাকার নাম কি? মোহাম্মদ আলতাফ হোসেন। আলতাফ হোসেন কাকার নাম। তো আর কি ওনার গ্রামের সামনে আর কি আপনাদের যাওয়া চাইছে, সেটা হচ্ছে কাকাদের পাড়া। হ্যাঁ, যেটা দেখা সেটা হচ্ছে পাড়া। সেখানে অন্যরকম ভাবে দেখতে হবে। উনি আর কি বলছিলেন যে ওনার এই কাছে হচ্ছে দেখছেন জায়গাটা, এখানে হচ্ছে
এখানে হচ্ছে আর কি ওনাদের মাদ্রাসা এবং কবরস্থান হ্যাঁ প্লাস হচ্ছে করার জন্য যে জায়গা লাগে সবকিছু এই একই জায়গায়। হ্যাঁ একই জায়গা মানুষ আসলে এমনই। আল্লাহ মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে আমরা ধীরে ধীরে যে কোনো পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারি। আমার আপনার কাছে এই জীবনটা যতটা কষ্টের মনে হচ্ছে তাদের কাছে হয়তো এতটা কষ্টের নয়, কারণ জন্মের পর থেকে তারা এই পরিবেশে বড় হয়েছে। এই পানিবন্দী জীবনটাই তাদের কাছে খুবই স্বাভাবিক। ওনার পাড়াটা আমরা ঘুরে দেখাবো। আসলে এই যে সাওয়াল পাল কোনো জায়গায় যাবে পারে না, এই সমাজের মানুষ কিভাবে জীবন যাপন করে সেটা আসলে আপনাদের দেখা। বন্দি কারা আটকে থাকে, কোনো জায়গায় যাবে পারে না, বুঝছেন? খুব বিপজ্জনক জায়গা আমার। না না আমার সাওয়াল পাল দেখতেছেন না, মুখ টুক আর সুখও শুনতে লেগে আছে, দেখতেছেন না সাওয়াল পাল গুলো মুখ বিলে চাওয়া যাচ্ছে না, বুঝছেন? একবার ইয়ে আগে হ্যাঁ হ্যাঁ এগুলো এখানে আপনার জমি আছে? না আমার জমি জমা না, আপনি কি তাহলে নৌকায় চালান? এখন নৌকোই চলাই। গরু আছে কয়টা? দুটো বাছুর আছে। তাই চলেন আপনার এইটু এরিয়াটা দেখে আসি। আসো একটু হচ্ছে মানে ওইদিকে যেহেতু কয় ঘর আছেন ভাই আপনাদের এখানে? আমার 7 ঘর আছে। ছোট ছোট গলি দিয়ে একা হেঁটে গেলেও দুজন পাশাপাশি হাঁটার মতো জায়গা নেই। জায়গা এতটাই সীমিত যে এখানে বড় কোনো বাড়িও চোখে পড়লো না। তবে একটা বিষয় বেশ ভালো লাগলো, এসব পাড়ার মানুষ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে অল্প জায়গার মধ্যেই সবাইকে বসবাস করতে হয়, তাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা নিজেদেরই দায়িত্ব। কমর যাবেন? আচ্ছা ও বাইরে ছবি তুলতেছে, নৌকর বিয়ে তেল দিবি। আসেন আবার আসেন, আবার আসেন, আবার আসেন ভাই। এটা কি আপনার বাড়ি? না আমার বাড়ি ওই মোড় থুয়ে এলাম, আর একবারে। আপনারা কি সবাই টিউবওয়েল ব্যবহার করেন নাকি প্রত্যেক বাড়ি টিউবওয়েল আছে? না প্রত্যেক বাড়ি টিপুকল আছে ওখানে, না প্রত্যেক বাড়ি টিপুকল না, এই একটাই সরকার থেকে দিছে আমার এটি। এই একটাই আপনার এই পাড়ায় হ্যাঁ ঘর হ্যাঁ 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 আমরা এখন গরিব মানুষ রে ভাই, আমার এই নাই তো, বলেন না, এই সরকার থেকে দিছে, এটাই ধরুন সকলেই ব্যবহার করে। তবে সবচেয়ে বেশি কষ্টকর হচ্ছে এখানকার শিশুদের। বদ্ধ জায়গা আর পানিবন্দী জীবন তাদের জন্য সত্যি খুবই কঠিন। খেলাধুলা করার মতো কোনো জায়গা নেই, তাই ঘরের মধ্যে অনেকটা সময় কাটাতে হয় তাদের। আপনারা তো খেলা করার জন্য বাইরে যেতে পারেন না। না না কোনো জায়গায় বের হয় না, এই যে বাইরে ঘরের যেতে মধ্যে। পারো, এই ঘরেই তো আর এই পাড়ার ভিতরেই তো হ্যাঁ থাকা লাগে, তাই না? হ্যাঁ কথা কইছে কে কথা মা? বাইরে যাওয়া যায় না, তাই না? না না কোনে যাবে, পানি চারদিকে স্কুলে পানি। যাও কিভাবে? ওই নৌকো লিলি যায় সব স্কুলে বাড়ি। নৌকায় করে যাও? আরে তাহলে দেখুন যে সবাই এখানে স্কুলেও যায় নৌকায় করে। এখানে একটি স্কুলও রয়েছে। শুষ্ক মৌসুমে শিক্ষার্থীরা পায়ে হেঁটে স্কুলে যেতে পারে, কিন্তু বর্ষা এলেই চারপাশে পানিতে ডুবে যায়। তখন নৌকায় হয়ে ওঠে স্কুলে যাওয়ার জন্য একমাত্র ভরসা। নৌকায় করে খুব কষ্ট। বাজার ঘাটে তো আপনারা সবাই নৌকা, বাচ্চারা অসুস্থ হলে কিভাবে? নৌকায় যারা কোনো জায়গায় বাচ্চারা যাবে, অসুস্থ হলে কিভাবে? বিপদ যদি হয় না, যদি নৌকা ঘাটে থাকে তো যাবার পরে না পারলি নাই। অসুস্থ হলে পরে ওই পড়ে থাকে, বাচ্চারা যখন অসুস্থ হয় তখন কিভাবে কি করে? ওই বাবা এই একজনের না থাকলে আর একজনের তালি নৌকায় নিয়ে যাওয়া লাগে না? নিয়ে যা ডাক্তারের কাছে যাওয়া লাগে। 4-5 মাস এরকম ভাবে আর কি চলে। হ্যাঁ 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 আমার এই বাড়ি চলে। এখানে আসলে শুধু শিক্ষা নয়, চিকিৎসার ক্ষেত্রেও তাদের দুর্ভোগের কোনো শেষ নেই। হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসার জন্য ছুটে যাওয়াটা খুবই কষ্টকর। চারিদিকে পানি আর যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা, তাই জরুরি মুহূর্তে সময় মতো চিকিৎসা পাওয়াটাও তাদের জন্য বড় চ্যালেঞ্জ। আজ বর্ষা এবার রমজান মাসে এবার আমার বাচ্চা ইয়ে হইলো ডেলিভারি, আমার বাড়ি হলো ডেলিভারি হওয়ার পর মনে করেন যে আমি রাস্তায় যা 1-1.5 ঘন্টা দাঁড়া রইলাম, থেকে গাড়ি পেলাম না, পরে রাত হয়ে গেল অনেক, আবার বাচ্চা চলে এলাম বাড়িতে এসে বসে রইলাম ফিরে করলাম আল্লাহ আল্লাহ হরে আন আল্লাহ। পরে সে সকালে হসপিটালে নিয়ে যা ভর্তি হইলাম। পরের দিন সকালে নিয়ে হ্যাঁ পরের দিন সকালে নিয়ে যা সরকারি অনেক হসপিটালে। অবস্থা যে আপনারা সে আল্লাহর উপর ভরসা করে ছাড়া কোনো তাছাড়া কি করবো কোন তো? সাপটা আছে আপনাদের এখানে? হ্যাঁ সাপটা পাওয়া আছে। সাপে কামড়ালেও তো নির্ঘাত মৃত্যু ছাড়া তো কোনো লাইন নেই। এই পাড়াতে প্রচুর সাপ। এবার আমার ঘরে আসে না। প্রচুর সাপ বলে মাথা। আপনাদের এরিয়ায় কি কালাস সাপ আছে? এই বাড়ি এ পরে যা আছে ওদারা এসে দাঁড়াবির পারে না, দৌড় মারে। কালাস সাপই বেশি না? হ্যাঁ ওরা কয় যে গোখরা মুখরা কম। হ্যাঁ আপনার ধরেন কাউ ক্ষতি মতি হরে না, কিন্তু প্রচুর আছে, মারা টারা পড়ে, মেলা মারা পড়ে। আপনারা আবার আসেন ভাই, আপনারা না আসলে তো আমার কামাইও বলে বলুন নয়, আপনারা একটু গুনো আসেন। না অনেকে আসবে, হ্যাঁ। আপনারা হ্যাঁ আমাদের এই আমার কামাই কাজে নাই, মাছ টাছ নাই, বুঝছেন, আমার মাছ নাই তো এবার।
বর্ষার কারণে এই অঞ্চলে মূলত বোরো ধানের চাষাবাদ ছাড়া অন্য কোনো ধান হয় না। আর ধান কাটার পর সেই খড়গুলো তারা এভাবেই গুছিয়ে সংরক্ষণ করে রাখেন। আঞ্চলিক ভাষায় এইভাবে খড় গুছিয়ে রাখাকে আপনার অঞ্চলে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চালি করলে ভালো হয় না? বিচলি থবো ওখানে থর জায়গা নাই তো। ওই পোয়াল পালার জন্য এটারই আপনাদের এই খ্যাড় বলে না পোয়াল বলে? আমরা খেয়ার কই। খ্যাড় বলেন না? সবারই তো মোটামুটি গরু আছে না? হ্যাঁ সবাই একটা দুইটা কাকুর আছে কাকুর নাই। জমি আছে তাদের সবার কি নিজস্ব জায়গা? আপাতত বাড়িগুলো সব নিজস্ব, আর জমি সব বেশিরভাগই লিজ। এই জন্য পিলার কোথা রয়েছে না? হ্যাঁ জমিগুলো সব বেশিরভাগ লিজ। কারা আছে আবার? এই পাড়ার এক ভাই আমাদের খাওয়ার জন্য দুটো বাতাবি লেবু দিলেন। হয়তো গ্রামের মানুষের কাছে খুব বেশি টাকা পয়সা নেই, কিন্তু তাদের মনের উদারতা ভালোবাসার কোনো কমতি থাকে না। মাঝে মাঝে সত্যিই ভাবি মানুষকে ভালোবাসতে অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না। সামান্য দুটো বাতাবি লেবুর মধ্যে অনেক আন্তরিকতা আর ভালোবাসা লুকিয়ে থাকতে পারে। সেটা হয়তো আপনারা শহরের জীবনযাপনের মধ্যে বুঝতে পারবেন না। আমার ক্ষতি করবি, উপকার করবিলে তো পরে কখন কমনি যে দেন আপনাকে নৌকা ট্যাক্স দেন। বছরে 4 থেকে 5 মাস, অনেক অনেক সময় 6 মাসও তাদের হচ্ছে পানিবন্দী থাকা লাগে। এই যে পানিবন্দী থাকা অবস্থায় যে সময়টা, এই সময়টা তারা হচ্ছে মূলত মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এবং অন্যান্য যে সময়টা, এই সময়টা আসলে মূলত যে কাজটা করে তা হচ্ছে অনেকে ধান চাষ করে, আবার অনেকে মাঠে কাজ করে, এরকম টাইপের। তবে এই যে বর্ষার সময়টা, এই বর্ষার সময় অনেকেই হচ্ছে উত্তর অঞ্চল থেকে দক্ষিণ অঞ্চলে কাজের জন্য যায়, আমি যতটুকু জানি। তুমি দয়ার সাগর রহমান রহিম। ওরে নীল দরিয়া আমায় দে সাড়িয়া, বন্দি হইয়া মন পাখি আরে রইয়া রইয়া। হ্যাঁ, এরকম কিছু মানুষ যদি আশেপাশে থাকে তাদের নিয়ে অবশ্যই বেরিয়ে যাবেন। আসলে একটা সময় টাকা থাকবে কিন্তু ঘোরার মানুষ পাবেন না, আবার টাকা থাকলেও ঘোরার সময় পাবেন না। আবার যদি সময়ও পান তাহলে দেখা যাচ্ছে শরীরে আর সেই কারেন্ট থাকবেন। তার থেকে ভাই ঘোরাফেরা করেন। আমারই তো অনেক অভাবী মানুষ, আমি অসহায় একটা মানুষ, তারপরেও কিন্তু ঘোরাফেরা করি, সুযোগ পাইলেই ঘুরি। আসলে এই যে পৃথিবীটা আল্লাহর সৃষ্টি কত সুন্দর, এটা আসলে আপনি যতক্ষণ ঘুরতে না বের হবেন ততক্ষণ আসলে বুঝতে পারবেন। তো চলুন, আমরা আসলে ফেরার পথে আছি। এখন আমরা ফিরে যাচ্ছি হচ্ছে ঘাটের দিকে। তো ঘাটে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। কেমন লাগলো চলনবিলের মানুষের এই পানিবন্দির জীবনযাপন? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাদের নতুন একটি ভিডিও করার জন্য অনুপ্রেরণা যোগায়। তাই আপনারা পাশে থাকবেন, কথা দিচ্ছি আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের মানুষের গল্প এবং সংগ্রামের গল্প তুলে ধরবো আমরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভ্রমণে।